আচ্ছা, তো শুরুতে আমরা একটু লগ ইন করে নিচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। আজকে আমাদের ক্লাসের টপিক কন্ট্যাক্ট ফর্ম। আমাদের চিন্তা হতে পারে কন্ট্যাক্ট ফর্ম তো অনেক ইজি জিনিস, ডিজাইন করলেই হয়ে যায়, বাট আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, একটা কন্ট্যাক্ট ফর্ম কেউ যদি আমার সাইটে ভিজিট করে, এইটাই একমাত্র একটা জায়গা যেখানে আমার ভিজিটররা কি করতে পারবে, রিয়েল টাইম তাদের কোনো ডাটা ইনপুট করতে পারবে, এবং এই ডাটাটা আমাদেরকে রিসিভ করার কোনো একটা মাধ্যম থাকা লাগবে। কারণ সে শুধু শুধু তো এই ফর্মটা ফিল আপ করবে না, সে চায় এই সাইটের ওনার বা সাইটের দায়িত্বরত কারো কাছে কিছু ইনফরমেশন পাস করার জন্য। এখন এই ইনফরমেশন গুলা কি কি মাধ্যমে যাইতে পারে, কিভাবে সে ম্যানেজ করবে, and এখানে আরো কিছু বিষয় থাকে, যে এই বিষয়গুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি পুরো বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটার জন্য আমরা আজকে একটা পেজ তৈরি করব কন্টাক্টস নামে। ওদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেই। একটা পেজ তৈরি করব। আচ্ছা, একটা ফর্ম নেওয়ার জন্য এলিমেন্টরের প্রো ভার্সন লাগবে, অথবা যে কোনো একটা অ্যাড অন লাগবে যেটাতে ফর্ম সাপোর্ট করে, লাইক রয়্যাল অ্যাড অন। আমরা এলিমেন্টর প্রো যেহেতু আমাদের আছে, আমরা ওটা দিয়েও কন্টিনিউ করতে পারি। কন্টাক্ট আস, এন্ড এটা টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম এলিমেন্টর দুই, যাতে আমাদের হেডার ফুটার চলে আসে। আচ্ছা, আমরা এখানে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করব। এই সাইটটা হচ্ছে একটা এই সাইট থেকে কি করতে পারেন, ইলাস্ট্রেশন নিতে পারেন। আপনার সাইডে যদি কোনো ইমেজ না থাকে, আপনি যদি মডার্ন একটা লুক দিতে চান আপনার সাইডে, আপনি কিন্তু ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন, যেটা নাওএডেস অনেক ট্রেন্ডিং এর একটা কন্টেন্ট। অনেক ক্লায়েন্টই চায় তাদের সাইডে ইলাস্ট্রেশন ইউজ করতে। এটার জন্য খুবই ভালো একটা সাইট আন্ডার.ও, এখান থেকে নিয়ে আপনি ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন। আচ্ছা, এইখানে আসার পরে জাস্ট এখান থেকে ব্রাউজ নাও, দেন এখান থেকে আপনি সার্চ করতে পারেন কন্টাক্ট। এখানে অনেক কিছু পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপনার মতন একটা নিয়ে কিন্তু ইউজ করতে পারেন। কালারটা আমি আমার ব্র্যান্ড কালার, আমার ওয়েবসাইটটা আমি যেই কালার ইউজ করতেছি সব জায়গাতে ওই রকম একটা কালার নিয়ে নিব। দেন আমি এখানে ইমেজ হিসেবে এসভিজি ফাইলটাকে এখানে দিয়ে দেবো, এটা একটা এসভিজি ফাইল। এইখানে আমি একটা ফর্ম নিয়ে আসি ধরেন। আচ্ছা, ফর্মটার যে এই কালার গুলো আসছে থেকে, যে আমরা গ্লোবাল কালার যে জিনিসগুলো সেট করছিলাম ওইখান থেকে আসছে। এখন ফর্মটা যদি আমরা ডিজাইন করতে চাই, ফর্মটা দুই ভাবে হয়। একটা হচ্ছে এই যে এটা যেমন প্লেস হোল্ডার, শুধুমাত্র এই ভেতরে যে টেক্সট গুলো এগুলো দিয়ে। আরেকটা হয় হচ্ছে লেভেল দিয়ে, যেটা হচ্ছে যে এটা এই যে উপরে লেভেল দেওয়া থাকে। সো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এখানে দুইটাই আছে। আপনি যদি লেভেল না চান, লেভেল অফ করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র প্লেস হোল্ডার থাকবে। আবার যদি এটা শুধু চান, শুধু লেভেল চান, তাহলে যে ভেতরে গিয়ে প্রত্যেকটার ভিতর থেকে এই যে প্লেস হোল্ডারের মধ্যে যে কন্টেন্টটা আছে এটা ফেলে দিতে হবে। আমরা প্লেস হোল্ডার দিয়েই কন্টিনিউ করি। আচ্ছা, এখন এইখানে ধরেন বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, লাইক লেটস সে এখানে যেরকম আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো পাশাপাশি চলেন এটা কি আমরা আজকে এক্সাম্পল হিসেবে নেই। এরকম কিছু একটা আমরা তৈরি করবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কন্টেন্ট গুলা নিয়ে নেই। কন্টেন্ট গুলো নেওয়ার জন্য জাস্ট
জাস্ট উইথ গুগল লেন্সে দেওয়ার পরে আপনি জাস্ট এখন নর্মাল টেক্সট যেভাবে কপি করেন মার্ক করে করে ইমেজ থেকে টেক্সট কপি করতে পারবেন। আমরা একটা হেডিং নিয়ে নেই। হেডিংটা চাইলে আমি কি করতে পারি, বাইরে রাখতে পারি এগুলোর। এখানে টেক্সট নিয়ে নেই। সবার একটা অভ্যাস আছে যে সব জায়গাতে হেডিং নেন, এটা কিন্তু এসইওর জন্য একদমই ফ্রেন্ডলি না। যেটা হেডিং ওটা হেডিংই নিতে হবে, আর যেটা হেডিং না ওটাকে নর্মাল টেক্সট নিতে হবে। কোন একটা ওয়েবসাইটের একদম শুরু সবচেয়ে বড় টেক্সট যেটা, এটা H1 থাকবে, যেটা এই যে এখান থেকে দেওয়া যায়। আর বাকি তারপরে যেটা হবে সেটা H2, তার চেয়ে ছোট যেটা হবে H3, তার চেয়ে ছোট হলে H4, এরকম। এছাড়া বাকি নর্মাল যে টেক্সট গুলো হবে এগুলো টেক্সট এডিটর থেকে আমরা নিব এখান থেকে। And এই যে এটা আপনি যদি এখান থেকে দেখতে চান তাহলে দেখেন এই যে এখান থেকে আপনি যে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন, এই যে এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে। ঠিক আছে, তো প্যারাগ্রাফ হইলেও এটা হয়ে যাবে। এটা টেস্ট করার আরেকটা অপশন হচ্ছে, যেগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা, সেটা হচ্ছে সাইটটা যখন ভিউ করবেন, ভিউ করে এখান থেকে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে গিয়ে আপনি এটা যদি মার্ক করেন এইভাবে, আপনি দেখতে পারবেন এটা রোল কি। ওই যে এখানে দেখেন লেখা আছে প্যারাগ্রাফ, বক্সের মধ্যে দেখেন এই যে এইখানে, এইখানে লেখা আছে হ্যাঁ প্যারাগ্রাফ। অথবা এই যে নিচে ট্যাগ দেখেও বুঝতে পারবেন, এই যে এখানে কি ট্যাগের ভিতর আছে, এখানে পি ট্যাগের ভিতর আছে এই যে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এগুলো না শিখলেও আমরা ডিজাইন করতে পারবো, বাট অনেক জায়গায় গিয়ে আমাদের প্রফেশনালিজমের ঘাটতি আসবে। ক্লায়েন্ট এগুলো দেখে মানে বুঝে ফেলবে যে আপনি তো এই জিনিসগুলো প্রফেশনালি ম্যানেজ করতেছেন না। আপনি অনেক কিছুই হয়তো বা দেখা যাচ্ছে জাস্ট র্যান্ডমলি শিখছেন, উইচ ইজ নট গুড। একটা ক্লায়েন্টের অনেক ক্ষেত্রে দেখা যায় যারা প্রফেশনালি ওয়েবসাইট গুলা ম্যানেজ করে, একটা প্রফেশনাল এজেন্সির হয়ে যখন আপনি কাজ করবেন, ইন ফিউচার তো এরকম হবে, কেউ কেউ হয়তো এখন একটা এজেন্সিতে যোগ দিবেন। হয়তো বাইরের দেশে একটা এজেন্সি রিমোট কিছু ওয়ার্কার নিচ্ছে, রিমোট কিছু ডেভেলপার ডিজাইনার নিচ্ছে। তাদের সাথে আপনি জয়েন করলেন, আপনি কিন্তু তাদের কাজের কোয়ালিটির সাথে তখন কি করতে পারবেন না, কোপ আপ করতে পারবেন না। সেগুলো একদম বেসিক ব্যাপার, এগুলো জেনে নেবেন। আর কোর্সে যা শেখানো হয় এটা দিয়েই যদি সীমাবদ্ধ থাকেন, আপনাদের 3 মাস এমনিতেই চলে যাবে। 3 মাসে কিন্তু অনেক সময়, 3টা মাসে আপনাদের প্রতিদিন তো আপনাদের স্কিল দেখা যায়। আমি একটা 2 ঘন্টার ক্লাসে যা করি আপনাদের 1 সপ্তাহে তাই দেওয়া হয়। আমি কিন্তু খুব বেশি এরকম দেই না যে আমি 2 ঘন্টায় যা করছি এরকম করে আরো 10টা পেজ আপনারা বানিয়ে নিয়ে আসবেন, এরকম কি দেই? আমি যা করি সেম ওইরকম কিছু একটা আপনাদের, তাহলে আমাদের 2 ঘন্টা লাগতেছে, আমার আপনাদের ধরেন 2x ডবল টাইম লাগবে, বা 3x ট্রিপল টাইম লাগবে, তাহলে 6 ঘন্টা। 8 ঘন্টায় ধরে নিলাম, ধরে নেন 10 ঘন্টা সময় লাগবে। আমি যা দেখাইছি ওটা হয়তো আরো ভালো করে আপনি প্র্যাকটিস করে করবেন। 10 ঘন্টা হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা দিলে 2 দিনও লাগতেছে না, বাকি কিন্তু সময় আপনার হাতে আছে। আর আরেকটা ক্লাসের টপিক আপনি চিন্তা করতে পারেন, so ওই ক্লাসের টপিকটাও ওরকম কিন্তু বড় টপিক না যে আপনি একদম অনেক সময় লাগবে। এর বাইরে কিন্তু আপনাদের স্কোপ থাকে। তো যার হাতে সময় থাকে সময়টাকে ইউটিলাইজ করে বাড়তি জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা ওয়েবসাইট ডিজাইন, ফুল প্রজেক্ট ডিজাইন করে অনেকে দেখবেন। ঠিক আছে, যেমন ফুল ল্যান্ডিং পেজ ডিজাইন এলিমেন্ট, আপনি দেখবেন এরকম অনেক টিউটোরিয়াল আছে 2 ঘন্টা 3 ঘন্টা। তারা হয়তো বা যে 4 ঘন্টার একটা টিউটোরিয়াল হয়তো বা একদিন 2 দিন করে এটা তৈরি করছে, হ্যাঁ? আজকে আসে 2 ঘন্টা পুরোটা একটা টিউটোরিয়াল হিসেবে আপনি তাদের সাথে কি করতে পারেন, জার্নিটা ফলো করতে পারেন। তাদের এক্সাম্পল সাইড আর আদার দেখবেন ডেসক্রিপশনে দেওয়া আছে। So this is the option to এগুলো স্কিপ করেন, যেখান থেকে ডিজাইন যে এখান থেকে শুরু করেন সেটআপটা। So if I want to make it এই জিনিসগুলো আপনাকে কি করবে, অনেক ধরনের। কারণ ওরা কি করে, ওরা নিজেরাও হয়তো এত প্রফেশনালি কাজ করে না, বাট একটা টিউটোরিয়াল বানানোর জন্য কি করতে হয়, একটা প্রফেশনালি জিনিসটা চাইতে হয়। ধরেন আপনি নর্মালি যেভাবে কথা বলেন, বাট আপনি যখন আমি বলবো যে আপনার জন্য একটা ভিডিও তৈরি করব, আমি আমার চ্যানেলে পাবলিশ করবো, তখন কিন্তু আপনি কি করবেন, একদম সর্বোচ্চ শুদ্ধ ভাষাটা ওইখানে ব্যবহার করবেন। আপনি ওইভাবে কথা বলবেন, আপনি মার্জনীয় ভাষায় কথাটা বলবেন। আপনি তো অনেক ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করেন কথা বলার সময়, বাট তখন কিন্তু ওই জিনিসগুলো মিনিমাইজ করবেন, তাই না ব্যাপারটা? নাকি আপনাদের জি ক্ষেত্রে ভাই। আলাদা? আপনাদের ক্ষেত্রে আলাদা ব্যাপারটা? না আমি যা বলতেছি না ঠিক ভাই। আছে? ব্যাপারটা জি ঠিক ভাই, আছে। ঠিক আছে। তো তারা যারা তখন টিউটোরিয়াল বানাচ্ছে সে কিন্তু এইটার জন্য আলাদাভাবে পরিশ্রম করতেছে, আলাদাভাবে কিছু জিনিস দেখাচ্ছে, তখন এই জিনিসগুলো আপনার শেখা হয়ে যাবে না? জি ভাই। এরকম অনেক ভিডিও পাবেন, এটা 4 ঘন্টার একটা ল্যান্ডিং পেজ সে তৈরি করছে, এই যে আউটকাম দেখেন, ফার্স্টে গিয়ে দেখেন আউটকামটা কত সুন্দর। এই যে এরকম একটা সাইট আপনি তৈরি করা শিখে গেলেন। Now let's do a quick review of our website. So ঠিক আছে,
তো আমি আপনাদের সিস্টেম শিখাই দিচ্ছি, আমি আপনাদেরকে ওয়ে শিখাই দিচ্ছি, আপনাদের ক্লায়েন্ট প্রজেক্ট কিভাবে করতে হয় সবই শিখাই দিচ্ছি। বাট এগুলো আপনাকে কি করবে, এগুলো আপনার নতুন কোনো কিছুই শিখাবে না, বাট আপনাকে কি করবে, এক্সপিরিয়েন্স করবে। এই যে একটা প্রজেক্ট করার আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, ঠিক আছে? কারণ যে এখন তো আর ক্লায়েন্টের প্রজেক্ট পাচ্ছেন না আপনারা, তাই না? হয়তো আমি কিছু প্রজেক্ট দিছি আপনাদেরকে, যে প্রজেক্ট গুলো আপনারা করছেন ওগুলো, বাট এগুলো দেখবেন কি তারা অনেক সুন্দর সুন্দর পেজ বানাচ্ছে, কারণ তাদের ভিউ দরকার। আপনি যদি অ্যাট্রাক্ট না হন তাহলে তো দেখবেন না। তখন এই যেগুলো দেখে ওদের সাথে জার্নি করে, এখন একদিনেই করতে হবে ব্যাপারটা এরকম না, 2 দিন 3 দিন সময় নিয়ে নিয়ে ওরা যা করতেছে এটা কন্টিনিউ করেন, ও সব রিসোর্স দিয়ে দিবে। ইউটিউবে যাবেন, দেখবেন এটার নিচে রিসোর্স দিয়ে আছে। এটা তো তাদের জন্য একটা আর্নিং, রাইট? আচ্ছা, এটা রাখি, নাহলে আবার আমাদের চ্যানেলে সমস্যা হতে পারে। এই দেখেন, এই যে ঠিক আছে, সব রিসোর্স এখানে দিয়ে দিছে। এন্ড কমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে মানুষ এখান থেকে আদৌ শিখতে পারতেছে কিনা। ওকে, এন্ড ওরা ট্রাই করে, ওরা যা দিয়ে করতেছে এই রিসোর্স গুলো দিয়ে দেওয়ার জন্য। সবগুলো ভালো হবে এরকম না ব্যাপারটা, বাট আপনি ভালো না হইলেও কিছু না কিছু শিখতেই পারবেন। আপনার নলেজ অনেক বাড়বে এই জিনিসগুলো করলে। তো আপনারা অনেকে চিন্তা করেন কি প্র্যাকটিস করব, কি করব, প্রজেক্ট দেখা। এখন আমি যদি প্রজেক্ট দেখাই এটা তো আমার জন্য সহজ, যেটা আমি রেগুলার করি, যেটা আমি প্রতিদিন করি, আমি ক্লায়েন্টের প্রজেক্ট করি, সেটা যদি আমি দেখাই স্ক্রিন শেয়ার করে, এটা আমার জন্য ইজি। বাট আপনাদের শেখার ঘাটতি হবে, কারণ আপনাদের ক্লাস লিমিটেড। আমি প্রত্যেক দিনই আপনাদেরকে নতুন নতুন টপিক শিখাচ্ছি, তাই না? টপিকের সাথে কি করতেছি, মাল্টিপল জিনিস দেওয়ার ট্রাই করতেছি। লাইক আগের ক্লাসে শুধুমাত্র টপিক ছিল কি আপনাদের পপ আপ তৈরি করা, সো পপ আপের সাথে আমি একটা অ্যাড অন ব্যবহার করছি, তার সাথে আমি একটা অল ইন ওয়ানের ব্যাকআপ দেখাই দিছি। তো এইগুলো আমি চাচ্ছি আপনাদেরকে দেখাই দেওয়ার, যে কারণ আপনাদের যদি অনলাইনে গিয়ে টপিক সার্চ করেন, টপিকের অভাব নাই। আর আপনাকে আমি যা দেখাইছি ওই টপিকটা আপনি এখন জানেন যে এটা শিখতে হবে মার্কেট বেসের জন্য। পপ আপ আরো অনেক ওয়েতে করা যায়, যেমন আপনাদেরকে আমি কিছু প্লাগইন শেয়ার করে দিছি, ডব্লিউপি পপ আপ, তারপরে হচ্ছে আরো কয়েকটা আমি পপ আপের জন্য মানে কি কি প্লাগইন দিয়ে করা যায় ওগুলাতে শিখে দিই। ওগুলো নিয়ে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া। তো যাদের হাতে সময় আছে তারা কিন্তু এই যে জিনিসগুলো ফলো করে করে ওদের মতন একদম সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাবেন, সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবেন। বানায় এগুলো আপনি আবার দরকার হলে আপনাদের গ্রুপে শেয়ার করবেন, বাকিরাও এই জিনিসটা অ্যাট্রাক্ট হবে। এখান থেকে ওরা দেখবেন অনেক সুন্দর করে এই জিনিসগুলোকে ম্যানেজ করছে, কারণ ওরা অনেক সময় দিয়ে, ওরা এক সপ্তাহ হয়তো বা সময় দিয়ে মাত্র 4 ঘন্টার একটা ভিডিও বানাইছে। কেন? তার ওটা একটা আর্নিং এর সোর্স। বাট আপনি যখন ওইখান থেকে করতে পারবেন, দেখে শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার যেহেতু অলরেডি একটা প্রি নলেজ আছে, আপনি অলরেডি জানেন এলিমেন্টর কিভাবে ইউজ করতে হয়, আপনার জন্য অনেক বেশি কষ্ট হবে না, এবং কোত্থেকে সে কই যাচ্ছে আপনি ধরতে পারবেন এটা। যাই হোক, আশা করি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, নিজেদেরকে ওইভাবে আপনারা রেডি করতে পারবেন। ফাইন। এখন এখানে আমরা যেটা করতেছি, তাই বলে এরকম না যে আপনার মেন্টর পচা, ওইখানে একটা ভালো ল্যান্ডিং পেজ দেখাইছে, আপনার মেন্টর অত ভালো ল্যান্ডিং পেজ দেখায় না। আপনার মেন্টর আপনাদেরকে পাইছে একদম বেসিক লেভেল থেকে, এখানে শেখাচ্ছে। আর ওইখানে আপনি হচ্ছে কিছু এক্সট্রা জিনিস শিখলেন, যেটা আপনার জন্য আলাদা একটা বেনিফিট হবে। আর বাকি যারা ওটা করতে পারবেন না তাদের জন্য আমি বলতেছি না যে আপনার জন্য অপরচুনিটি নাই, বাট যদি করতে পারেন এটা আপনাদের জন্য ভালো। না করতে পারলেও জাস্ট কোর্সটাকেও যদি খুব ভালোভাবে ফলো করেন, সবগুলো অ্যাসাইনমেন্ট করেন, সেটাও আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অলরাইট, এখন আমি চাচ্ছি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা ফিল্ড নিয়ে আসতে। ঠিক আছে, এগুলো কিন্তু বলি আপনাদের ভালোর জন্য, এখানে আমার কোনো লাভ নাই ধরতে গেলে। ঠিক আছে, এজ এ মেন্টর, মেন্টর আর টিচার দুইটা দুই জিনিস। টিচার হচ্ছে যতটুকু দায়িত্ব ততটুকু দেখায়, আর মেন্টর হচ্ছে গাইড করে, কোন একটা টার্গেট অ্যাচিভ করার জন্য হেল্প করে আপনাকে। আচ্ছা, লেভেলটা হচ্ছে হ্যাঁ, এক ধরনের বলা চলে ওয়ান কাইন্ড অফ কোচ। কাইন্ড অফ রাইট। সো কোন একটা জার্নি, ওই জার্নিটা শেষ করার জন্য যেভাবে দরকার, ভালোভাবে হলে ভালোভাবে, ভালোভাবে না হলে জোর করে, জোর করে না হলে এইভাবে ওইভাবে বিভিন্ন ভাবে একটা মেন্টর আপনাকে আগায় নিয়ে যেতে পারে। এটা হচ্ছে মেন্টর আর টিচারের মধ্যে পার্থক্য। আচ্ছা, সো এই অলরাইট, কারণ আমি চাইলে তো মুখস্থ অনেক কিছু দেখাই দিতে পারতাম আমার ক্লাসে, বাট ক্লাসে লাইভ আমি করতেছি, তাই না? আমি তো এক্সপ্লেনেশন দিচ্ছি না, শুধুমাত্র আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি নিজেও ক্লাসের মধ্যে অনেক সময় ঝামেলায় পড়তেছি, এটা প্রজেক্ট করার সময় আমি যেভাবে ম্যানেজ করি আপনাদের ওইভাবেই দেখাচ্ছি। আর এক একজনের ওয়ে অফ ওয়ার্ক এক এক রকম থাকতে পারে। এলিমেন্টারি দেখবেন একই কাজ কয়েক ভাবে করা যায়, ওরাও ওই সিস্টেমটা রাখছে ইচ্ছা করে। ঠিক আছে, এক একজনের ওয়ে অফ ওয়ার্ক এক এক রকম হইতে পারে, বাট সবগুলো যখন আপনি নিবেন, আপনি জানবেন যে কোন ধরনের জটিলতা হলে কিভাবে এটা সমাধান করতে হয়। আচ্ছা, এই যে আমি কি করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, ইমেল আমি একটা নিব, ফোন নাম্বার। সো লাস্টে যে ইমেলটাকে ডুপ্লিকেট করলাম, এখানে আমি কি নিব, সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এই ফিল্ডটার টাইপ কি। সো এই ফিল্ডটা তো ইমেল, আমি এই ফিল্ডটাকে নিব হচ্ছে টেলিফোন বা মোবাইল এরকম। ওকে, সো আমি নিলাম টেলিফোন। এখানে আমি তাকে ওইটা লিখতে হবে, তাহলে আমাকে এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটার মতো করতে হলে কি করতে হবে, এই দুইটাকে পাশাপাশি, এই দুইটাকে পাশাপাশি, এটা এমনিই থাকবে। সেটা করবো কিভাবে?
এই প্রথম দুইটাকে পাশাপাশি আনার জন্য এই প্রথম দুইটা কতটুকু জায়গা নিছে, এইটা কতটুকু জায়গা নিছে, এইটা কতটুকু জায়গা নিছে বলেন তো? ভাই 50% 50% করে দিব। 50% করে জায়গা নিছে। এটার কলাম উইথ 50%, লাস্ট নেমের কলাম উইথ 50%। চলে আসছে না পাশাপাশি? তিনটা নিতে হলে কি করতাম? 33 33 করে দিয়ে দিতাম, রাইট? সেম ইমেলটাকেও 50 50 করে দিব, ইমেল এন্ড ফোন, যাতে এই দুইটা পাশাপাশি চলে আসে। ঠিক আছে। জি ভাইয়া, হুম হুম। এই ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে এই ফোন নাম্বার এটা এক কলামে রেখে মেসেজ মানে প্যারাগ্রাফ ইয়েটা হচ্ছে রাইট সাইডে রেখে সেন্ড বাটনটা নিচে দেওয়া যায় না ভাইয়া? এই রকম স্টাইল করা যায় না? মানে এগুলো এক পাশে থাকবে আর মেসেজ ফিল্ডটা একাই পুরো জায়গাটা জুড়ে থাকবে এরকম? জি 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 ভাইয়া। আচ্ছা, এইটা এইখানে আপনাকে, এটার ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে। এলিমেন্টর আলাদা করে ডিপ করে যদি করা যেত তাহলে এটা করা যেত, অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে করা যায়। বাট এলিমেন্টর এরকম সরাসরি অপশনটা রাখে নাই। এই 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 চারটাকে যদি আমি একটা রোতে আচ্ছা নিতে আচ্ছা। পারতাম, এটাকে যদি একটাতে নিতে পারতাম তাহলে হয়তো। বাট এখন দেখা যাচ্ছে কি পুরো 100% জায়গা নিচ্ছে তো, সো দুইটা এবং একটা পাশাপাশি এইভাবে হয়তো নিতে পারবো, বাট চারটা আর পাশে একটা নেওয়াটা এইভাবে সরাসরি এখানে এলিমেন্টের অপশনটা নাই। ঠিক আছে। অন্যান্য কিছু ফিল্ড যেমন কন্টাক্ট ফর্ম 7-এ হইতে পারে, ট্রাই করে দেখেন একটু। আর কন্টাক্ট ফর্ম 7 কেমনে শিখবেন ওকে এটাও ভাই, জিজ্ঞেস বুঝতে করেন পারছি না, কন্টাক্ট ফর্ম 7 সার্চ করে একটু জাস্ট বুঝতে দেখে পারছি নিতে ভাই। পারে কিভাবে করে। হ্যাঁ, হুম হুম। এই যে এটা গ্র্যাভিটি গ্র্যাভিটি ফর্মেও এরকম স্টাইল করা যায় না ভাইয়া? করা যায়। জি না ভাইয়া, করা যায় না। হ্যাঁ, ও মানে শুধু একটু লিমিটেশন থাকবে। কিছু প্লাগইন যেগুলো হচ্ছে আপনি কাস্টম কন্ট্রোল করতে পারবেন, ওগুলোতে হয়তো বা করা যাবে। ঠিক আছে, যেমন অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও করা যায়, লাইক ওয়েব ফ্লোতে বা উইক্সে, যেগুলোতে ড্র্যাগ এন্ড ড্রপ করে এগুলো করা যায়। ঠিক আছে। তো কিছু কিছু জিনিস রেডিমেড রাখছে ওরা ঝামেলা কমানোর জন্য হয়তো। সো এগুলো খুব একটা বিগ ডিল হবে না আশা করি। আচ্ছা। সো এইখানে এখন আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন হয়ে গেল। এখানে এই কন্ট্যাক্ট ফর্ম পেজটা আমি পাবলিশ করলাম। এখন যদি এটা পেজটাকে আমি দেখি, এরকম, রাইট? মানে আমি একটু দুই পাশে কি করব, একটু গ্যাপ দিব, যাতে করে সে পুরো জায়গাটা কভার করে। আছে এরকম করে যদি করে, তাহলে কি করবেন, এইখান থেকে এইটা থেকে সিলেক্ট করবেন। চলেন আমরা উপরে নিচে ট্রেনিং দিয়ে দিই। 150। আচ্ছা, এটা দুইটা সেপারেট কন্টেইনার আছে, সো এটা নিচে দিতে হবে আবার। 150। ঠিক আছে। আচ্ছা, চাইলে এটার নিচেও একটু দিতে পারি, তাই 50 পিক্সেলের মতন। এখন আমাদের একটা কন্টাক্ট পেজ ডিজাইন হয়ে গেল। এখন এই কন্টাক্ট পেজটার কাজ কি হবে, বা এটা যখন কেউ ফর্ম ফিল আপ করবে তখন কি ঘটনা ঘটতে পারে, এই ব্যাপারগুলো আমাদেরকে এখন বুঝতে হবে। হ্যাঁ, এটা তো ইমেলে যায় না, এসএমটিপি করা লাগে। হুম হুম। এটা তো ইমেলে যায় না ভাইয়া, আমি অনেকবার ট্রাই করছিলাম। আচ্ছা, দেখি আমরা ট্রাই করে, হইতে পারে এসএমটিপি সেট আপ করা লাগতে পারে, যেটা একটা কমন ইস্যু। আচ্ছা, সো এটার জন্য আমরা কি করবো, এখন আমরা একটু দেখবো কি কি ঘটতেছে আসলে যখন আমরা এই ফর্মটা ফিল আপ করতেছি, তখন কি ঘটতেছে। এখানে সর্বপ্রথম বাটন, যেটা এই যেটা, এটা আপনি কাস্টমাইজ করতে পারেন বাটন অপশন থেকে। লাস্ট দেন যে অপশনটা সেটা হচ্ছে অ্যাক্টিভ। তো এখানে অ্যাকশনস আফটার সাবমিট ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপনি যখন সাবমিট করবেন একটা ফর্ম, সাবমিট করার পরে কি ঘটনা ঘটতে পারে। এখানে দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে কালেক্ট সাবমিশন, উইচ ইজ এলিমেন্টরের বর্তমানে একটা খুবই চমৎকার একটা অপশন, যেটা খুবই দরকার ছিল। একটা হচ্ছে ইমেল। আচ্ছা, কালেক্ট সাবমিশন ব্যাপারটা হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, আপনি দেখবেন এলিমেন্টরের ভেতরে সাবমিশন নামে একটা অপশন আছে। এইখানে যত ধরনের ফর্ম ফিল আপ হচ্ছে, এইটা আপনি এখানে দেখতে পারবেন। চমৎকার একটা ব্যাপার।
আপনি যে ফর্ম গুলো ফিল আপ হচ্ছে বা আপনার যে এখানে আসতেছে, এটার কি করতে পারবেন, রেসপন্স গুলো এখানে চেক করতে পারবেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, আর নেক্সট আরেকটা কাজ ঘটবে, ওইখানে তো যাবেই ডাটা, আরেকটা যাবে হচ্ছে ইমেইলে। কার ইমেইলে? আপনি ক্লায়েন্টের ইমেইলে পাঠাতে পারেন। যখন কেউ ফর্মটা ফিল আপ করবে, ক্লায়েন্টের ইমেলে একটা ইমেল যাবে যে কেউ একটা ফর্ম ফিল আপ করছে, এই হচ্ছে তার ডাটা। আচ্ছা, সর্বপ্রথম এখানে আমরা দুইটা অপশন চালু করছি, এখানে দুইটা অপশন এখানে ভিজিবল। আমি যদি এটা কেটে দেই, যেমন ধরেন আমি ইমেলটা কেটে দিলাম, এই যে এখানে ইমেল অপশন আছে তাই না, যদি ইমেলটা কেটে দেই, আমরা এখন দেখতে পারবো যে এখানে ইমেল অপশনটা নাই, মিসিং। এখানে যা অপশন অ্যাড করবেন এখানে ওই অপশন গুলো শো করবে। সো আমি যদি আবার ইমেল অ্যাড করি, ইমেল চলে আসছে। কালেক্ট সাবমিশনটা জাস্ট যে আমি দেখাইলাম একটু আগে, নর্মালি যে সাবমিশন গুলো আসে সেইটাই। আর কালেক্ট সাবমিশনের সময় কিছু এক্সট্রা ডাটা সে কালেক্ট করবে, সেটা হচ্ছে ইউজার আইপি, ইউজার কোন আইপি ইউজ করতেছে, ইউজার এজেন্ট, ইউজার কোন ব্রাউজার ইউজ করতেছে। সেই দুইটা ডাটাই আপনি চাইলে রাখতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা দরকার হয় না। আমরা একটু পরে দেখবো এই ব্যাপারগুলা। দেন হচ্ছে ইমেলের যে ব্যাপারটা, ইমেলটা হচ্ছে কমপ্লেক্স ব্যাপার, এখানে আমাদেরকে একটু বুঝতে হবে কিভাবে কাজ করে। সর্বপ্রথম ক্লায়েন্টের যে ইমেল, এটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব, যে ইমেলে সে ডাটাটা নিতে চাচ্ছে। লেটস সে আমরা এই ইমেলের ডাটাটা নিতে যাচ্ছি। সেটআপটা সুন্দর করে বুঝে নেই। এলিমেন্টর ডেভেলপার ভার্সনে এলিমেন্টর যে ফর্ম সেন্ডিং এর যে সার্ভারটা, এটা অনেক সময় দেখা যায় ব্লক করে রাখে, সেন্ড হয় না। ঠিক আছে, ওদের প্রেশারের কারণে অনেক সময় সেন্ড হয় না, আবার অনেক সময় সেন্ড হয়ও। বাট প্রো ভার্সনে এটা আবার খুব স্মুথলি সেন্ড হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কার ইমেলে যাবে, এটা আমরা বসাই দিলাম। দেন হচ্ছে সাবজেক্ট দেখাচ্ছে যে সাবজেক্টে কি যাবে, যে যখন এটা আসবে তখন। সো নিউ মেসেজ ফর্ম, এরকম একটা কিছু এখানে দেওয়া আছে। সো আমরা এখানে দিয়ে দিই আস পেজ, ওয়েবসাইটের নাম দিয়ে দিই, বা ওর বিজনেসের যে নেম। ঠিক আছে। আর ডাটা যাবে কি, মেসেজ ফিল্ডের মধ্যে ডাটা যাবে কি, ডাটা যাবে হচ্ছে অল ফিল্ডের ডাটা। এই যে যে ফিল্ড গুলো ফর্ম ফিল আপ করবে, এগুলো সব ডাটা যাবে মেসেজ ফিল্ডের মধ্যে। আচ্ছা, এখন আমরা এটা কি করব, পাবলিশ করে দিব। আসলে আমরা একটু টেস্ট করি। একটা ইমেল দিই। সেন্ড করি, সব ঠিকঠাক থাকলে এরকম সাবমিশন সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখালে সর্বপ্রথম ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে, আমি ইলিমেন্টর থেকে সাবমিশন অপশনে আসলে এখানে আমি একটা সাবমিশন পেয়ে যাবো মাস্ট। এই যে ইমেল হচ্ছে, এই ইমেল থেকে সাবমিট করছে, অ্যাকশন কমপ্লিট ফর্ম, নিউ ফর্ম থেকে আসছে। নিউ ফর্মটা কোথায় পাইলো সে, দেখবো একটু পরে। পেজ হচ্ছে কন্টাক্ট পেজের মধ্যে ছিল, তার আইডিয়া ওয়ান, মানে প্রথম যে সাবমিট করছে। সো এটা আপনি কি করতে পারেন, ভিউ করতে পারেন। ভিউ করলে আপনি পুরো ডাটাটা পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন সব ডাটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ ফিল্ডে কি মেসেজটা দিচ্ছে, অ্যাকশনটা কি কমপ্লিট হয়েছে কিনা, আর এই যে এখানে ইউজার এজেন্ট, ইউজার আইপি, তো এই যেটা বললাম সেগুলো আসছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে কোনটা কোথা থেকে আসতেছে। সর্বপ্রথম যে ঝামেলাটা আমরা পাইলাম সেটা হচ্ছে ফর্মের নাম দেখাচ্ছে নিউ ফর্ম, যেটা দেখানো উচিত না। তো আমরা কি করবো, এইটাকে একটু ঠিক করবো। কোথা থেকে, একদম ফর্মের মধ্যে, ফর্মের টপে দেখবেন যে একটা নাম দেওয়ার অপশন আছে, এখানে আপনি নাম দিয়ে দিবেন। সো আমি দিলাম হচ্ছে কন্টাক্ট, ওকে। তাহলে কি হবে, এরপর থেকে যে ফর্ম ফিল আপ করবে ফর্মের নাম দেখাবে এটা। অলরাইট, এন্ড দ্বিতীয় আরেক যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, আমি একটা ইমেল পাওয়ার কথা। আমরা একটু দেখবো আমরা কোনো ইমেল পাইছি কিনা।
আগে আসতো, এখন ডেভেলপমেন্ট ভার্সনে সম্ভবত বেশিরভাগ সময় তারা অফ করে দেয় এটা। অনেক সময় একটু দেরিতেও আসে। আচ্ছা, যাই হোক, তো সেট আপটা জাস্ট বুঝে নেই আমরা, তাহলে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে আসলে কিভাবে কাজ করে এটা। ওকে, সো নেক্সট হচ্ছে একটা ফর্ম আমি সেন্ড করলাম। ফর্মটা এই ইমেলে সেন্ড হইলো ধরে নেন, এন্ড এখানে সে এরকম একটা সাবজেক্ট লাইন পাইলো, এখানে ফর্মের ফিল্ড পাইলো। যখন ইমেলটা যাবে, আমি যখন ইমেলটা পাবো, ধরেন আমি ক্লায়েন্ট, আমি যখন ইমেলটা পাবো, এই ইমেলটা কোন ইমেল থেকে আসা উচিত? ভাই এটাও আসা উচিত হচ্ছে ক্লায়েন্টের ইমেল থেকে। এই যে ইউজারের ইমেল থেকে, এই যে ইউজার ইমেল ফিল্ডে যে ইমেলটা দিছে, এটা তার ইমেল থেকে কিন্তু আসা উচিত, তাই না? জি ভাই, 314 থেকে। আচ্ছা, এখন ইউজারের যে ইমেলটা, এই যে ইউজার এখন সব সময় কি ইউজার এক ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করবে? আপনি যে ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করবেন, আরেকজন কি সেই একই ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করবে? না ভাইয়া, এটা ডিফারেন্ট না হবে। ভাইয়া। একজন এক এক ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করবে, তাই না? তাহলে ডাটাটা কেমন হইলো? ডাইনামিক, তাই না? জি ভাই। চেঞ্জ হচ্ছে না ইউজার ভেদে। আর এই ডাটাটা আমার এইখানে দরকার, এখন ইউজার ভেদে ডাটা চেঞ্জ হচ্ছে, এটা আমি বারবার কেমনে বসাবো? এটা পাবো কোথায়? এই ফিল্ডের মধ্যে আমি ডাটাটা পাবো, তাই না? সেই ফিল্ড কোথায় আছে? এইখানে। So আমি কি করব? এইখান থেকে ফর্ম ফিল্ডের মধ্যে চলে যাব। ফর্ম ফিল্ডের মধ্যে গেলে দেখেন যে ইমেল, এই ইমেলের সব ডাটা কোথায় থাকে? অ্যাডভান্সে, এই যে শর্ট কোডে। শর্ট কোডটা যেখানে নিয়ে বসাবেন, যে ফর্ম ফিল আপ করবে তার ওই ডাটাটা সে ইউজ করবে। তো ইমেলের শর্ট কোড নিয়ে আমরা এই যে ফর্ম যে ইমেলটা আছে এটাতে বসাই দিলাম। এটা দেওয়ার সাথে সাথে দেখেন রিপ্লে টু এটাও চেঞ্জ হয়ে গেছে। তো যে ইমেল যে করে, এই যে যে ইমেল করছে, এই যে আমরা যখন রিপ্লে করতে যাই তাকেই তো আমরা রিপ্লে করি, তাই না? হ্যাঁ। সো এই ব্যাপারটা যাতে হয়, এই জন্য সে অটোমেটিকলি এই ডাটাটা নিয়ে নিচ্ছে। যদি নাও নেয় তাহলে আমাদেরকে বসাই দিতে হবে এখানে, বা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই শর্টকাট শো করবে এরকম। আচ্ছা, তাহলে এই এই ফর্ম, যেই ফর্ম ফিল আপ করবে তার ইমেল থেকে ইমেলটা যাবে, অ্যান্ড রিপ্লে যখন করবে তার ইমেলেই যাতে অটোমেটিকলি রিপ্লেটা সিলেক্ট হয়। আচ্ছা, আর ফর্ম যে ফিল আপ করতেছে, যে নামটা, এই নামটা কার নাম হবে? যে ফর্ম ফিল আপ করতেছে তার নাম। যে ফিল আপ করছে ভাই তার। এই ডাটাটা পাবো কোথায়? এটা ইউজারের ভাই। এটা ভাই ওই যে এটা নেমের মধ্যে পাবো। তাহলে এটা পেয়ে যাবো নেমের মধ্যে, সেই যে ফিল্ডের মধ্যে অ্যাডভান্সের থেকে এই যে শর্টকাট নিয়ে নেবো। কারণ যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা চাইলে দুইটা শর্ট করি পাশাপাশি বসাই দিতে পারি, অথবা শুধু ফার্স্ট নেম ইউজ করতে পারি। So এখন দিয়ে স্পেস দিয়ে ওই সেকেন্ড যে ফিল্ডটা আছে, ওই ফিল্ডের ডাটাটাও এখানে বসাই দিতে পারি, তাহলে দুইটাই চলে আসবে এই যে এখানে। ঠিক আছে, এখানে স্পেস দিয়ে এটা বসাই দিলাম। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাই। ভাইয়া শর্টকাট না দিলে কি হবে? শর্টকাট না দিলে তো আপনি ডাটাগুলো নিতে পারতেছেন না। শর্টকাট দিতেছেন মানে যখনই যে ফর্ম ফিল আপ করবে তার ডাটা আসবে। ও আচ্ছা বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে যখন আপনার কাছে একটা ইমেল আসবে, আপনি ইমেলের বিস্তারিত দেখতে পারবেন এখানে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, দেখি এক্সাম্পল দেখাইতে পারি কিনা আপনাদেরকে।
আহ, এইটাতে থাকার কথা দেখি। আচ্ছা, এই যে ডাটাগুলা অনেকটা এরকম আসে। সো নিউ মেসেজ ফ্রম, এরকম কিছু একটা, যেটা আমি সাবজেক্ট লাইনে দিয়ে রাখছি। ঠিক আছে, এই যে এরকম দেখেন, আহ, এই যে এরকম ফর্ম ফিল আপ করছে কে, এটা কোত্থেকে পাইছে, ওই যে শর্টকাট যেটা বসাইছি, এই যে নামের এখানে, এইখান থেকে নিছে। ঠিক আছে, এটা আগের একটা কিছু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এইখানে সেই নামটা শো করবে। ঠিক আছে, যে ফর্ম ফিল আপ করতেছে তার নাম এখানে শো করবে। এখানে সাবজেক্টটা শো করবে, কোন সাবজেক্টটা, এই যে এখানে যে সাবজেক্টটা লিখছি। ঠিক আছে, দেন আমি এটা ওপেন করলাম। ওপেন করলে আপনি দেখবেন এই ইমেল থেকে আসবে, যে ফর্ম ফিল আপ করছে তার ইমেল। এই যে দেখেন, তার ইমেল মিলছে না এটা, জি ভাইয়া। কিন্তু এখানে দেখাবে ভায়া হয়ে আসছে। সরাসরি কি আর সে ইমেল থেকে ইমেল করছে? না। সো এখানে কি হয়েছে, আমার ওয়েবসাইট থেকে ভায়া হয়ে আসছে, এই ইমেলের মাধ্যমে সেন্ড করছে। দেন আমার যত ডাটা ছিল সে যেগুলো ফিল আপ করছে ওগুলো চলে আসছে। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মেটা ডাটা, যেগুলো আমি চাচ্ছি। আমি যদি রিপ্লে করি, রিপ্লে হচ্ছে কার ইমেলে, যে ফর্ম ফিল আপ করছে তার ইমেলে। বুঝতে জি পারছি ভাই। ব্যাপারটা? জি ভাই। আচ্ছা ভাই, এটা কি ওর মন মেজাজ ভালো থাকলে ও মাঝে মাঝে কাজ করে? হইতে পারে এটা। মন মেজাজ বলতে, ও আসলে ওদের যখন প্রেসার থাকে, আগে হয়তো বা এই জিনিসগুলো রিল্যাক্স ছিল ওদের ইমেল সার্ভার, বাট এখন বেশিরভাগই দেখা যায় যে প্রিমিয়াম যে ব্যাপারটা, যে প্রিমিয়াম না হলে ডেভেলপার ভার্সন গুলো তো এটা ব্লক করে দিচ্ছে আর কি, যাতে সার্ভারটা ফ্রি থাকে, এই জন্য হ্যাঁ, হয়তো। আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু এই ফ্রি অবস্থায় যাই না মেল। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়, যেমন অনেক ক্লাসে দেখবেন এর আগের ব্যাচের ক্লাসও ঠিকই গেছে, সবগুলোই গেছে। আবার অনেক ক্ষেত্রে হয় না। ইদানিং এটা কম হচ্ছে, আগে এটা কখনো মিসই হইতো না, আস্তে আস্তে এটা কমাই দিচ্ছে, এই আর কি। সিস্টেমটা শিখে রাখলে এটা আসলে সেট আপ করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, সো এইখানে যে যে অনেকগুলো অপশন দেখেন, মেটা ডাটা, ডেট যাবে, টাইম যাবে, কোন পেজ থেকে ফর্ম ফিল আপ করছে, তারপরে কি ব্রাউজারের কি এক্সটেনশন কি ইউজ করতেছে, রিমোট আইপি কি, ক্রেডিট, ক্রেডিট মানে হচ্ছে পাওয়ার বাই এলিমেন্টর লেখা, এগুলা সেটাও দরকার নাই, এগুলা কেটে দিবেন, চোখ বন্ধ করে যে লাস্টের কয়েকটা অপশন কেটে দিবেন। এই তিনটা থাকলেই হলো, ডেট, টাইম, পেজ ইউআরএল, কোন পেজ থেকে ফর্ম ফিল আপ করছে, তাহলে ইজিলি ম্যানেজ করা যাবে কোন ডেটে আসছে, টাইমটা কি, কোন পেজ থেকে ফর্মটা ফিল আপ করলো। একই ওয়েবসাইটে মাল্টিপল ফর্ম থাকতে পারে। আচ্ছা, এখন এইখানে যখন রিপ্লাই করতে যাচ্ছে এগুলো শো করতেছে। এই হচ্ছে আমার মোটামুটি একটা ফর্ম সেট আপের ধারণা, একটা এলিমেন্টার ফর্ম এইভাবে আমরা সেট আপ করতে পারি খুব সুন্দর করে। আচ্ছা, এখন এইটার আরেকটা অপশন আছে, মাল্টি স্টেপ। লাইক আপনি যখন ফর্মটা ফিল আপ করলেন, ক্লায়েন্ট তো একটা ইমেল পাবে, তাই না? এই যে এর তো ক্লায়েন্ট পাইছে, তাই না? বাট যে ফর্ম ফিল আপ করলো সে কিন্তু কোনো কনফার্মেশন বা কিছুই পাইলো না, তাই না? জি ভাই, রিপ্লাই মেসেজ। রিপ্লাই মেসেজ বা এটাকে বলো অটো রেসপন্ডার বা থ্যাংক ইউ মেসেজ, যে আমরা আপনার রেসপন্সটা পাইছি, আমরা খুব তাড়াতাড়ি আপনার রেসপন্সটা ব্যাক করবো, তাই না? এখন এই রেসপন্সটা কি কোনো একটা নির্দিষ্ট ইমেলে যাবে, নাকি যে ভিজিটর তার ইমেলে যাবে? যে ভিজিটর তার ইমেলে যাবে। তাইলে একটু ঝামেলা না ব্যাপারটা? ইজিলি জাস্ট আমরা পাঠাই দিলেই তো কাজ হচ্ছে না? তাহলে আমাদের ওই ইমেলটা ট্র্যাক করতে হবে, যে ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করবে, দেন ওই ইমেলে তাকে রেসপন্স ব্যাক করতে হবে, এন্ড ইনস্ট্যান্ট ওটা হবে। এটাকে বলে অটো রেসপন্ডার। অটো রেসপন্ডারের জন্য কিছু ওয়েবসাইট আছে, নেমচিম্প আছে, তারপরে আরো অনেকগুলো আছে। যেমন যদি ধরুন আপনি যদি নেমচিম্প অল্টারনেটিভ দেন, মেইলচিম্প অল্টারনেটিভ, তো দেখবেন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, এই যে হাবস্পট আছে, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো, অ্যাক্টিভ ক্যাম্পেইন খুবই পপুলার। ঠিক আছে, এগুলা কি করে, মেইলার লাইট এটাও একটা সময় খুবই পপুলার ছিল, এখন আস্তে আস্তে এটা পপুলারিটি কমে গেছে। আচ্ছা, সো এগুলা কি করে, এগুলা আপনার এটার সাথে আপনি যদি কানেক্ট করে দেন, এখানে 100 সাবমিটে যেখানে দেখেন অপশন আছে, এই ঠিক আছে, মেইলচিম্প আছে, ড্রিপ আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, তারপর গেট রেসপন্স আছে, এরকম এই যে মেইলার লাইট আছে। সেগুলো কিভাবে কানেক্ট করতে হয়, যেমন ধর আপনি মেইলার লাইট নেবেন, এই মেইলার লাইট আসছে, সো মেইলার লাইটটা সেট আপ করার জন্য আগে এপিআই কি দিতে হবে আপনাকে। এখানে আপনাকে এপিআই কি সেট আপ করতে হবে, যে কোথায় গিয়ে, এলিমেন্টর ইন্টিগ্রেশনে গিয়ে এপিআই দিতে হবে। এপিআইটা কি দিবে, ক্লায়েন্ট দিবে। ঠিক আছে, এলিমেন্টর সেটিং,
ইন্টিগ্রেশন, এই এখানে দেখেন সবকিছু ইন্টিগ্রেশন, এপিআই কি, অ্যাক্টিভ ক্যাম্পেইনের এপিআই কি, গেট রেসপন্স, মেলার লাইট, এগুলো এপিআই কি দিয়ে আপনি সেট আপ করতে পারেন। এখানে এপিআই কি কে দিবে, ক্লায়েন্ট দিবে, দিলে এগুলো সেট আপ করে দিলে এখান থেকে আপনি কানেক্ট করে দিলে বাকি কাজ হয়ে যাবে। তখন কেউ যখনই ফর্ম ফিল আপ করবে তার ডাটাটা ওইখানে চলে যাবে, মেলের লাইটে চলে যাবে। আর মেলের লাইট কি করবে, ওইখানে একটা অপশন আছে অটো রেসপন্ডার, এখান থেকে অটো রেসপন্স করে দিবে। ঠিক আছে, এখন আমাদের কাছে তো এটা তো প্রিমিয়াম সার্ভিস, এখন এটা তো আমাদের কাছে নাই। তো এরকম যদি আমি একটা সার্ভিস ক্লায়েন্টকে দিতে চাই তাহলে কিভাবে দিব, দেখেন একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবেন। কেমন, এইখান থেকে অ্যাকশন আফটার সাবমিটে ইমেল এন্ড সেকেন্ড দিবেন হচ্ছে ইমেল টু, একটা অপশন আছে না, এটা হচ্ছে আপনারই কোনো একটা ম্যানেজার বা কারো একটা ইমেলে এই রেসপন্সটারই একটা কপি পাঠানোর জন্য এই সার্ভারটা। ঠিক আছে, এই সার্ভারটাকে আমরা ইউটিলাইজ করতে পারি কিভাবে, এইটা এখানে জাস্ট একটা ছোট্ট ট্রিক করবে। ইমেল টুতে আমি কোনো সাধারণ ইমেলে ইমেল পাঠাবো না, কোন ইমেলে ইমেল পাঠাবো, যে ফর্ম ফিল আপ করতে হবে তার ইমেইলেই। তার ইমেলে কেমনে ফর্ম ফিল আপ করছে, আচ্ছা যে ফর্ম ফিল আপ করতে হবে তার ইমেলটা পাবো কিভাবে, ভাইয়া ফর্ম ফিল্ডে গিয়ে ওই যে আমরা ইয়েটা বসাই দিব, আইডিটা। শর্টকাট তাই না? তো আমরা কি করব, জি ভাই, শর্টকাটটা। ফর্ম ফিল্ড থেকে ইমেল, এই যে শর্টকাট, এটা নিয়ে যাব ইমেল টুতে, এইখানে বসাই দিলাম। তাহলে কি হইলো, আচ্ছা এইখানে না, এইখানে যখনই কেউ ফর্ম ভাই ফিল এটার জন্য তো করবে নতুন ইমেল আইডি, ইমেল টু এই লাগবে ইমেলে, না, নতুন ইমেল। হ্যাঁ হ্যাঁ, ভাই এটার জন্য তো নতুন ইমেল আইডিটা লাগতো না? ওই যে এটা তো ইমেল টুটা। হ্যাঁ, সো আমরা চাচ্ছি তো এই ইমেলে একটা ইমেল যাক। ওকে ভাইয়া। তো আমরা চাচ্ছি ভিজিটর ইমেলে একটা অটোমেটিক ইমেল যাক, এটা তো অটোমেটিকলি যাচ্ছে তাই না, ক্লায়েন্টের ইমেলে যে ইমেলটা যাচ্ছে এটা অটোমেটিকলি যাচ্ছে না। জি ভাইয়া। তো আমরা চাচ্ছি আরেকটা ইমেল আছে যেখানে ম্যানেজার বা ক্লায়েন্টের আরেকটা ইমেল বসানো যায়, সেখানে আমি দিয়ে দিলাম কি, অন্য কারো ইমেলে না, যে ফর্ম ফিল আপ করতে তার ইমেলে ইমেল যাক। চমৎকার না ব্যাপারটা, এইখানে আমরা দিয়ে দিব রেসপন্স রিসিভড বা কিছু একটা। ঠিক আছে, বা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেন। বা একটা থ্যাংক ইউ ভাইয়া, যে হ্যাঁ, আপনি থ্যাংক ইউ, তো ইমেল করেছেন বডির এই মধ্যে জন্য। আমরা দিয়ে দিব থ্যাংক ইউ ফর ইয়োর, থ্যাংকস ফর ইউর রেসপন্স, উই উইল গেট ব্যাক টু ইউ সুন। ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, সো এটা যাবে হচ্ছে সাবজেক্ট লাইনে, এটা যাবে বডির মধ্যে। আচ্ছা, কোন ইমেল থেকে যাবে, ক্লায়েন্টে ইমেল করছে এরকম দেখাবে তাই না। জি ভাই। সো আমরা ক্লায়েন্টের যে ইমেলটা আছে, যে ইমেলটা আমরা চাচ্ছি ওই ইমেল থেকে একটা থ্যাংক ইউ ইমেল যাক। তো ইমেল থেকে একটা থ্যাংক ইউ ইমেল যাবে, ক্লায়েন্টের নাম যাবে এখানে। ঠিক আছে, ধরেন কিছু একটা দিলাম। এখানে যদি রিপ্লে করতে চায় এই ভিজিটরে, তাহলে কই রিপ্লে করবে, এখানে। এটা নো রিপ্লে থেকেও পাঠানো যায়, আর আপনি চান না যে থ্যাংক ইউ মেসেজের আবার কেউ রিপ্লে করুক, তাই না? অনেক ক্ষেত্রে হয় না যে থ্যাংক ইউ মেসেজ আসছে এটা এমনি আসে, নো রিপ্লে থেকে আসছে। আপনি এখানে ওইটা দিয়ে দিতে পারেন যে রিপ্লেটা গেছে নো রিপ্লে থেকে। নো রিপ্লে নামে কোনো ইমেল যেহেতু বানানো নেই, এখানেও রিপ্লে হয়ে যাবে নো রিপ্লেতে। নো রিপ্লে রিপ্লে করলে ওটা রিপ্লে যাবে না, মেল থেকে ওটা ব্যাক হয়ে যাবে, ওটা ফেইল্ড হয়ে যাবে। ক্লিয়ার, দুইটাই করা যায়। So, এবার কি ঘটবে বলেন, একটা ফর্ম ফিল আপ করে এবার কয়টা ঘটনা ঘটবে, তিনটা ঘটনা ঘটবে। কি কি, একটা ডাটা চলে যাবে কোথায়, এলিমেন্টরের আহ, সাবমিশনে। জি ভাইয়া। সেকেন্ড ডাটা আরটা কোথায় যাবে, একই ডাটা আরেকটা কপি আরটা যাবে ইমেলে। ক্লায়েন্টের আরটা ইমেইলে। আবার রিপ্লাই যাবে। আর আরটা আরেকটা রিপ্লাই হচ্ছে আসবে অটো হচ্ছে তার রেসপন্ড ফেভারে। হয়ে যে ভিজিটরে ইমেল ফর্মটা ফিল আপ করলো তার ইমেল একটা থ্যাংক ইউ ইমেল চলে যাবে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ভাই আমাদের এটা একবার ফিল আপ করে দেখেন, যদি মন ভালো থাকে নিয়ে নিতে পারে। আচ্ছা চলেন আমরা ফিল আপ করি।
সাবমিশনে এইখানে একটা আসবে, আসছে। অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভলি সেন্ড হইছে, সবই দেখাচ্ছে। এই যে দেখেন ফর্মের নাম চেঞ্জ হয়ে গেছে, কন্টাক্ট আস। ওকে, এখন আমাদের এইখানে একটা ইমেল আসার কথা। এটা আসে নাই, যাই হোক। একটা ইমেল যাওয়ার কথা, থ্যাংক ইউ ইমেল, যেটা হচ্ছে ভিজিটরের ইমেইলে। যাই হোক, আসে নাই, কি আসলেও আসতো এরকম সুন্দর করে, যেটা আগে আসতো। যাই হোক, সো এই হচ্ছে ব্যাপার, পুরো কনসেপ্টটা বুঝতে পারছি। জি ভাই। জি। So আপনারা ট্রাই কিন্তু ভাই করবেন, অ্যাক্টিভ হয় না। ভালো হইলে আপনাদের গুলো যাইতে পারে কারো কারোটা, এই আর কি। আর একটু ইউটিউব করে শিখবেন হাউ টু সেট আপ এসএমটিপি। ঠিক আছে, এটা আপনাদের দায়িত্ব রইলো, হাউ টু সেট আপ। আম, ভাই একটা কোশ্চেন আছে। ভাই এসএমটিপি মনে করেন একটা ইমেল আইডি দিয়ে কতগুলা ওয়েব ইউজ করা যেতে পারে, মানে কতবার করা যাবে? এপিআই তো আমাকে একটাই দিবে। হ্যাঁ, আলাদা আলাদা ইমেল ইউজ করবেন আলাদা আলাদা ইউজ করার জন্য। সেই যে এখানে আমি টিউটোরিয়াল ওই দেখে, ইমেলটা কি আরেকবার ইউজ করতে পারবো? ওই তো একটা ইমেল একটা অ্যাকাউন্ট হইতো, একটা এপিআই দিবে আপনাকে। এখন আলাদা যদি ক্যাম্পেইন করার সিস্টেম থাকে তাহলে আলাদা পাবেন, সম্ভবত একটাই দেয়। ট্রাই করবেন, যদি না হয় তাহলে আলাদা আলাদা ইমেল ইউজ করতে হবে আর কি। আর ওকে ভাই। এসএমটিপিটা সবসময় ক্লায়েন্টের থেকে নিতে হবে, ক্লায়েন্টেরটা আপনার প্র্যাকটিসের জন্য আপনারটা ইউজ করবেন। এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম সেন্ডিং, যেটা সেন্ড হচ্ছে না, এটারও কিছু কিছু সলিউশন বানাইছে মানুষ, এগুলো দেখতে পারেন। সে তার সলিউশন পেয়ে গেছে, কিভাবে সলিউশন করতে হয়। এই দেখেন তারটা কিন্তু সেন্ড হচ্ছে, কোন একটা সলিউশন সে ট্রাই করতেছে, সেগুলো দেখতে পারেন। ঠিক আছে। হ্যাঁ ভাই, ওনারটা তো হয়েছে। তানভীর মোহাম্মদ। হ্যাঁ, তাজবীর মোহাম্মদ। সার্চ করলেই দেখবেন যে এসএমটিপি সেটআপটা এলিমেন্টরে সার্চ করলে দেখবেন এই সমস্যা নিয়ে কাজ করতেছে, এসএমটিপি সেটআপ দেখাইছে। এগুলো সেটআপ করে ট্রাই করে দেখবেন, তাহলে নলেজটা বাড়বে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে সুন্দর করে একটা কন্টাক্ট আস পেজ তৈরি করা উইথ ফর্ম। আর ফর্মের মধ্যে এই লজিক যেগুলো, এগুলো সব ঠিক মতো দিয়ে দিবেন। লজিক কিন্তু ইন্সপেক্ট করে দেখা যায়, তো কেউ যদি এখানে গাফিলতি করেন না, মার্কস কম পাবেন। তো সব ঠিকঠাক সেট আপ করছেন কিনা, যা দেখানো হয়েছে এটাও কিন্তু চেক করা হবে অবশ্যই। কারণ কাজে এইটুকু, যে অ্যাসাইনমেন্ট দেবে তার কাজে এইটুকু, যে ফর্মের ডাটাগুলো সব ঠিকঠাক জায়গায় পাঠাচ্ছে কিনা এটা দেখা। ঠিক আছে। অলরাইট। জি ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কারো যদি গ্র্যাভিটি ফর্ম শেখার আগ্রহ থাকে, তাহলে আমাদের চ্যানেলে একটা গ্র্যাভিটি প্লে লিস্ট আছে, এটা ট্রাই করতে পারেন। বাট এটা আপনার যদি সময় থাকে হাতে, তাহলে অবশ্যই আপনি শিখবেন, নাহলে জাস্ট এটা সময় না থাকলে শুধু শুধু। হ্যাঁ, আপনি আমাদেরকে প্লে লিস্টটা দেন, এটা দেখে নেব। হ্যাঁ। আহ, আচ্ছা, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব আমি, ঠিক আছে। ওখানে প্লে ওকে লিস্টে ভাইয়া। আরো কিছু এক্সট্রা ভিডিও থাকতে পারে, বাট টাইটেল দেখলে তো বুঝবেন কোনগুলো গ্র্যাভিটির ভিডিও, ওগুলাই জাস্ট কভার করবেন। ওকে ভাইয়া। ঠিক আছে। ওকে, ভালো থাকেন সব। আম, ভাই আপনার হাতে কি সময় আছে? লাইক কিসের জন্য বলেন? 2 মিনিট লাগবে। আহ, ভাইয়া ওই যে আমরা যে মনে করেন ওয়েবসাইটের সেটিং থেকে টাইমটা কিভাবে চেঞ্জ করব। মনে করেন আমাদের বাংলাদেশে এখন 11:30 বাজে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইমেল আইডির 5 ঘন্টা আগে বা 5 ঘন্টা পিছে এমন কিছু একটা হয়ে থাকে। আহ, আবার একটু, সরি, কিসের হ্যাঁ। টাইমটা, মানে আমাদের ওয়েবসাইটের টাইমটা? হ্যাঁ, ওয়েবসাইটের টাইমটা। এটা আচ্ছা, সেটিং থেকে গেলে ভাই অন সেটিং এ আছে। এটা হচ্ছে সেটিং থেকে জেনারেল আপনি সেট করে দিবেন, এই যে এখানে। এখন বর্তমান সময় হচ্ছে বিকেল 5টা 31, আপনার ওয়েবসাইটের সময় অনুযায়ী। আপনার সময় যদি সেট করতে চান, বাংলাদেশে হইলে এটা, ইন্ডিয়াতে হলে এটা, সেরকম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। এখানে আপনি অনেক সময় কনফিউজ থাকলে মাই টাইম জোন চেকার দিতে পারেন। এই দেখেন, এই যে GMT+6। ঠিক আছে। সিক্স, এটা আপনার শিওর ভাইয়া। দিবেন, যে যেখান থেকে সার্চ করবো ওটা শো করবে। কেউ ইউএসএ থেকে যদি দেয়, তাহলে ইউএসএ টাই দেখাবে। ঠিক আছে। তো আমার ওইটা 4 ভাইয়া, -4। 12টা থেকে কাজ, ওর ইউকে টাইম জোন যদি আমি দেখি,
GMT+1, মানে আমার থেকে 5 ঘন্টা পিছিয়ে আছে। ঠিক আছে না? সো আমার 12টা যখন বাজে, ওর তাহলে কয়টা বাজে বলুন? 2 ঘন্টা আগে আছে ভাইয়া, আমাদের এখন পাঁচ 12টা ঘন্টা আগে বাজে। আছে। জি ভাইয়া। তো 5 ঘন্টা আগে আছে আমার থেকে, তাহলে কয় ঘন্টা, ওর কয়টা বাজবে তখন আমার 12টার সময়? আমি আর আধা ঘন্টা পরে ক্লায়েন্টের সাথে বসবো। ভাইয়া ওর 5টা বাজবে। ওর 7টা বাজবে। 5 ঘন্টা পিছিয়ে না? ও ঠিক আছে ভাইয়া। 12টা থেকে 5 ঘন্টা পিছিয়ে না, তাহলে 7টা বাজবে, তাই না? জি ভাই, জি ভাই। এটা হিসাব রাখতে হয় অনেক। এটার জন্য একটা চমৎকার যে ওয়েবসাইট আছে কনভার্ট করার জন্য। ঠিক আছে, ঢাকা আর লন্ডনের টাইম। তো ধরেন আমার ঢাকার টাইমে কয়টা, এইটা। ঠিক আছে, তো আমার ঢাকার টাইমে হচ্ছে 12টা, তাহলে এই যে লন্ডনে কয়টা পড়তেছে? না না ভাইয়া, 7টা। 7টা পড়তেছে, তাই না? এরকম আপনি এখান থেকে চেক করতে পারেন। সো আবার আমার সেকেন্ড শিফট যেটা, সেটা হচ্ছে আমার দুপুর 2টা থেকে। সো আমার দুপুর 2টা কোথায় দেখেন তো? এই যে দুপুর 2টা, তাহলে ওর কয়টা সকাল? সকাল 9টা। 9টা। সো আর 2টা স্লট ওর সাথে। এই 2টা স্লট কিন্তু আমি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো, অলদো আমার এখন মুখস্থ হয়ে গেছে, বাট আপনাদের শুরুতে ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে এগুলো একটু ঝামেলা পড়তে হবে। সো এই সাইটটা ভালো, এটাতে টেস্ট করতে পারেন। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ আর ভাই আরেকটা জিনিস জানার ছিল ভাইয়া, আমরা যখন এই কোডিং করি, কোডিং করলে বলে ওয়েবসাইট ভাই ভারী হয়, কিন্তু আমরা আমরা সেটা বুঝি না। থাকেন। ডিপেন্ডস এটা কি কোন আসলেই ল্যাঙ্গুয়েজ হয়? করতেছেন, আপনি কি রিসোর্স ইউজ করতেছেন। ওটাকে লাইট ওয়েট করারও অনেক অপশন আছে। এন্ড অফ দ্য ডে সবই তো কোডিং। ওয়ার্ডপ্রেস কি করতেছে? কোডিং এর সাথে হ্যাঁ, না পুরোটাই কোডিং ভাইয়া। মনে করেন আমরা এক্সট্রা ইফেক্ট অর্গানাইজ দেওয়ার জন্য। ওয়েতে আছে, এই তো। So, আপনি অর্গানাইজ ওয়েতে যদি করতে পারেন তাহলে ভালো। আর একটা কাস্টম কোডে এখন সহজে মানুষ যায় না, তো যখন যায় আমরা সিরিয়াস কোনো একটা ওয়েবসাইট করার জন্যই যাই, তাই না? জি ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে।